গুড মর্নিং, সবাই ভালো আছো? আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এর আগেই তোমরা সরল সুদের অঙ্কগুলো সব করেছো এবং সেখানে দেখেছো সরল সুদ কিভাবে বের করতে হয়। আর আজকে আমরা শিখব কিভাবে চক্রবৃদ্ধি সুদ বের করতে হয়। তো এইটা আমরা মনে রাখবো, চক্রবৃদ্ধি সুদ এসেছি সরল সুদেরই একটা রূপান্তর মাত্র। যখন প্রথম বছর বা নির্দিষ্ট সময় অন্তর সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে যায়, মানে আসল পরিবর্তন হয়ে যায়। নির্দিষ্ট সময় অন্তর যদি আসলটা পরিবর্তন হতে থাকে তাহলে সেটা হবে চক্রবৃদ্ধি সুদ। আর সরল সুদের ক্ষেত্রে আসলের মান কোনো সময় পরিবর্তন হয় না, সবসময় একই থাকে, সেটাই হচ্ছে সরল সুদ। তো সরল সুদ তো আমরা এর আগে শিখে নিয়েছি, এখন আমরা চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো কিভাবে করব সেটা আজকে শিখে নেব। দেখো, সরল সুদের মতোই চক্রবৃদ্ধি সুদেও যে তথ্যগুলো আমাদের জানতে হবে সেগুলো আগে দেখে নাও। এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল, সমূল, মূল মানে আসল, চক্র মানে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি, চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়ে আসলটা যেখানে দাঁড়ায়, মানে যে আসলটা তৈরি হয় সেইটাকেই বলা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, বা যেটাকে আমরা সরল সুদের ক্ষেত্রে বলতাম সুদে আসলে। তাহলে সুদে আসলটাকে এখানে সমূল চক্রবৃদ্ধি এটা বলা হচ্ছে। তো এটা মনে রাখবে যে চক্রবৃদ্ধির অঙ্কতে সবসময় চক্র কথাটা কোথাও না কোথাও লাগানো থাকবেই। সরল সুদের ক্ষেত্রে সরল কথাটা নাও লাগানো থাকতে পারে, কিন্তু চক্রবৃদ্ধিতে চক্রবৃদ্ধি কথাটা লাগানো থাকবেই। তাহলে সমূল চক্রবৃদ্ধি এরকম যদি চক্র বলে দেয় তাহলে যে এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। ঠিক আছে, তাহলে প্রথম আমাদের জানতে হবে সমূল চক্রবৃদ্ধি, যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। আসল, আসল মানে প্রিন্সিপাল, তো সেই জন্য এটাকে পি দিয়ে প্রকাশ করা হয়। সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, একে আর দিয়ে প্রকাশ করা হয়। আর সময়টাকে আমরা সরল সুদের ক্ষেত্রে টি দিয়ে প্রকাশ করতাম, এখানে আমরা এন দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, আর তাহলে এদের মধ্যে যে সম্পর্কটা হবে সেই সম্পর্কটা হচ্ছে a সমান p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। p মানে বুঝতেই পেরেছো এটা মূলধন বা আসল, a মানে হচ্ছে সুদে মূলে বা সমূল চক্রবৃদ্ধি, r মানে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, 100 তো সুদের বার্ষিক সরল সুদ সবসময় পার্সেন্টেজের জন্য 100 আছে, আর n হচ্ছে এখানে সময়টা বছরে। তো এই সূত্রটাকে আমরা ব্যবহার করব যেখানে সুদের পর্ব বলে একটা ব্যাপার আছে। সুদের পর্ব যেখানে 1 বছর, সুদের পর্ব 1 বছর। তো পর্বটা কি? তো পর্ব বলতে ওই যে বললাম আসল পরিবর্তন হয় নির্দিষ্ট সময় অন্তর। এই নির্দিষ্ট সময়টা 1 বছর হতে পারে, 6 মাস হতে পারে, 3 মাসও হতে পারে। তো যেখানে 1 বছর অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় সেইটার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। বেশিরভাগ অঙ্কের জন্য আমরা এই সূত্রটাকেই ব্যবহার করব। কিছু বলে না দিলে, মানে সুদের পর্ব কথা উল্লেখ না থাকলে আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। আর যেখানে সুদের পর্ব উল্লেখ করা থাকবে, যেমন সুদের পর্ব যদি বলে দেয় সুদের পর্ব 6 মাস, 6 মাস মানে হচ্ছে বছরে কবার সুদ আসলের সঙ্গে যুক্ত হবে? 6 মাসের মাথায় একবার, আর একবার 1 বছর হলে পরে 6 6 12 দুটো ভাগ হচ্ছে, তার মানে দুবার, তাই না? তাহলে পর্ব যদি 6 মাস হয় তাহলে দুবার সুদ আসলের সঙ্গে যুক্ত হয়। সেজন্য সূত্রটা হয়ে যায় a equal to p into 1 plus r by এই 100টাকে আমরা 200 করে দেব, আর এই n টাকে আমরা 2n করে দেব। ঠিক আছে, 100টাকে 200 করে দেব আর n টাকে 2n করে দেব। তাহলে হচ্ছে পর্ব হচ্ছে 6 মাস। আর পর্ব যদি 3 মাস হয় তাহলে এবার নিশ্চয়ই বুঝে গেছো আমি কি বলতে চাইছি। তাহলে 3 মাস পর পর সুদ আসলের সঙ্গে যুক্ত হবে, 3 মাস পর পর সুদ আসলের সঙ্গে যুক্ত হবে। তাহলে বছরে কবার যুক্ত হবে? 4 বার, তাই না? তাহলে 4 বার, তাহলে নিশ্চয়ই বুঝে গেছো কি করব আমি। p into 1 plus r by কত হবে? এটা দুবার ছিল সেজন্য 200 হয়েছিল, 4 বারের জন্য এটা হবে 400।
হোল টু দি পাওয়ার 4n। এই হলো সরল সুদ কষার অঙ্ক। বেশিরভাগ অঙ্ক আমরা এই সূত্রটা দিয়েই করে নেব। কোনো পর্ব উল্লেখ না থাকলেও এটাতে করব। পর্ব যদি 1 বছর হয় তাহলেও আমরা এই ফর্মুলা ব্যবহার করব। যদি পর্ব 6 মাস হয় তাহলে এটা 3 মাস হলে এই ফর্মুলা আমরা ব্যবহার করে অঙ্কগুলো করব। তাহলে চলে এসো এখন অঙ্কের বই নাও। অঙ্কের বইয়ে চলে এসো 112 পাতা। 112 পাতায় দেখো কোষে দেখি 6.1 মানে 6.1। তো এখানে একের যে অঙ্কটা রয়েছে অঙ্কটা পড়ে নাও। বলেছি আমি একবার পড়ছি, শোনো, তোমার বইয়ের দিকে তাকিয়ে শোনো। আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে। বলেছি কোথাও না কোথাও চক্রবৃদ্ধি কথাটা লাগানো থাকবে। তো চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবো। দেখো এখানে সুদের পর্ব কিন্তু বলে দেয়নি। বলেছি সুদের পর্ব বলে না দিলে আমরা 1 বছরের পর্ব ধরবো এবং এই সূত্রটাকেই ব্যবহার করব। তাহলে বেশিরভাগ অঙ্ক করে নেব আমরা এই সূত্র দিয়ে। যদি কোথাও পর্ব বলে দেয় সেই ক্ষেত্রে আমরা এই সূত্রগুলোকে ব্যবহার করব। তাহলে দেওয়া তথ্যগুলোকে প্রথমে লিখতে হয়, এটা আমরা সরল সুদের ক্ষেত্রেই শিখেছি। তাহলে দেখো একের যে অঙ্কটা রয়েছে সেটাতে আমরা তথ্যগুলোকে আগে তুলে নেব। আমার কাছে 5,000 টাকা আছে, সেটা তো জমা রাখবো। তাহলে জমা রাখা টাকাটাকে কি বলা হয় এটা আমরা জানি বলি সেজন্য এখন আর বললাম না। তো জমা রাখা টাকাটাকে বলা হয় আসল। তাহলে এখানে আসলটাকে পি দিয়ে প্রকাশ করা হয়। পি হচ্ছে 5,000 টাকা। একক অবশ্যই লিখবে। সুদের হার বলেছে, সুদের হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি। তো আর হচ্ছে এখানে 8.5%। 8.5%। 2 বছর সময়টা বলে দিয়েছে, সময় n দিয়ে প্রকাশ করছি এখানে 2 বছর। তো সময়টাকে সবসময় বছরেই প্রকাশ করতে হয়, সেটা আমরা সরল সূত্রে যা শিখেছি এখানেও তাই। পরিবর্তন এইগুলোর ক্ষেত্রে কোনো কিছু নেই। 3টে তথ্য দেওয়া থাকবে, একটা বের করতে হবে। প্রশ্নটা হচ্ছে 2 বছরের শেষে সুদে আসলে, হ্যাঁ একটা সরল সুদের সঙ্গে খুব একটা ডিফারেন্স। এখানে সরল সুদের ক্ষেত্রে আমরা সুদ বের করতে পারি, আর এখানে আমরা সূত্র থেকে সরাসরি সুদে আসলে বের করতে পারবো। মানে সমূল চক্রবৃদ্ধি মানে এ টাকে আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে সরল সুদে সরাসরি আমরা প্রথমে সুদ বের করি তারপরে সুদে আসল করি। এখানে যদি প্রথমে সুদে আসল পাবো, সুদে আসল থেকে আমরা সুদ বের করতে পারবো। তাহলে আমরা সূত্রটা থেকে পারবো a equal to p into 1 plus r by 100 whole to the power n। ভ্যালুগুলো পুট করলে আমরা a এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে p হচ্ছে 5,000, 1 plus r 8.5 by 100 whole to the power n। n মানে হচ্ছে এখানে 2 হলো। তাহলে এটা 5,000। এইখানটাতে আমরা একটু কাটাকাটি যদি হয় তো করে নিতেও পারি। তাহলে এখানে দশমিকটা তুললে পরে এখানে তো আরো একটা শূন্য চলে আসবে। 10, 17 কাটলাম 5 দিয়ে, এটা 2, তার মানে হলো 1 plus 17 by 200 whole square। 500 এই 5,000 আর এটা যোগ করব আমরা 200 plus 1। এই 200 যদি লসাগু করে নিই, পাশে একটু করে নিলে সুবিধা হচ্ছে, বারবার লাইনগুলো লিখতে হবে না। তাহলে 200 plus 17, তাহলে 200 আর 17 যোগ করলে হয় কত? 217। তাহলে 217 বাই 200 এর হোল স্কয়ার হলো। এরপর আমরা এই হোল স্কয়ারটাকে ভেঙে দুবার লিখব। তার মানে হচ্ছে 5,000 গণিত 217 বাই 200 গণিত 217 বাই 200। তো এখানে একটু বড় বড় গুণ করতে হবে কিছু অঙ্কের জন্য। দুটো শূন্য কাটলাম, আরো একটা শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলো এটা 4। দেখো উপরে যে দুটো সংখ্যা রয়েছে 217 2 দিয়ে বিভাজ্য হয় না, নিচে কিন্তু সবকটাই 2 আছে, মানে 2 এর গুণিতক আছে, অতএব আর বিভাজ্য হবে না। তাহলে আমাদের কাজটা কি? 217 কে 217 দিয়ে গুণ করে নেবে।
217কে 217 দিয়ে গুণ, তো এখানে গুণটা আমরা করে নিলাম, তাহলে পেলাম 4 7 0 8 9, একে 4 আর 2 8 দিয়ে ভাগ, তাহলে এটাকে আমরা 8 দিয়ে ভাগ করে নেব, তাহলে 8 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 8 5 এ 40, 7 0 8 8 এ 64, 6 8 68 হলো, আবার 8 5 গেল 64 হলো, তাহলে 4 9 49, 8 6 48, 1 দশমিক দিলে 0 পাচ্ছি, তাহলে একবার গেল, তাহলে 8 হলো 2 0, 8 দুগুণে 16, 16 হলো 4 0 40, 5 8 40, তাহলে আমরা পাচ্ছি 5886.125 পেয়েছি। তাহলে আসন্ন মান, যেহেতু এটা টাকা পয়সার অঙ্ক, টাকা পয়সাতে দশমিকের পর 2 ঘর লেখা হয়, যেহেতু এটা 5 হয়ে গেছে, তাহলে আমরা জানি আসন্ন মান করতে গেলে এটা 2 এর জায়গায় 3 লিখতে হয়, টাকা প্রায়। তো এই টাকাটা আমরা সুদে আসলে পাবো, মানে এর মান হবে, ঠিক আছে, এই টাকাটা হবে স্ববৃদ্ধি মূল, সমূল চক্রবৃদ্ধি বা স্ববৃদ্ধি মূল। তাহলে উত্তরটা আরেকবার দেখে লিখে দেবে। বলেছে 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো, তাহলে 2 বছরের শেষে সুদে আসলে মোট 5886.13 টাকা পাবো, ঠিক আছে। তারপরে দেখো 2 এর অঙ্কটা, তো বলছি যে কথাটা আগেও বলেছি আবারও বলছি, অঙ্ক কিন্তু দেখে দেখে যদি লিখে নাও তাহলে কিন্তু কোনো সময় বুঝতে পারবে না, সব সময় আমার উপরেই নির্ভর করে থাকতে হবে। আর যদি অঙ্কটা শিখে নাও তাহলে কারোর উপর নির্ভর করতে পারবে না, পরের অঙ্কগুলো নিজেই করতে পারবে। তো সেটা ভালো না পরনির্ভর হয়ে থাকা ভালো, এটা নিশ্চয়ই নিজে বুঝতে পারছো, পরনির্ভর কখনোই ভালো হতে পারে না। তো সেই জন্য বলছি শিখে নিতে। আর শিখে নিতে হলে কিভাবে শিখবে, আমি যেটা বলছি, কি বলছি, কোথা থেকে কোন সংখ্যাটা কোথায় নামাচ্ছি, কেন নামাচ্ছি, এটা আমি মুখে বলে যাচ্ছি, অতএব তুমি যদি এটা শুনে নিয়ে করো তাহলে নিশ্চয়ই অঙ্কটা করতে পারবে, নিজে শিখতে পারবে। আর যদি শুধু দেখে নাও, ভিডিও স্টপ করে দিলে তারপর দেখে নিলে, তো কি হবে, পরের অঙ্কটাও আবার দেখে লিখতে হবে, তারপরটাও দেখে লিখতে হবে, তারপরটাও দেখে লিখতে হবে, কখনোই কিন্তু নিজে করতে পারবে না। সেজন্য শোনো, ভালো করে শোনো, তাহলে বুঝতে পারবে এবং সেটা নিজেও করতে পারবে। তো তারপরে দুইটা দেখো, একই অঙ্ক, নতুন এখানে কিচ্ছু নেই, আসল বলে দিয়েছে 5000 টাকা, কারণ এখানে বলেছে দুইটা 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত। একদম সিম্পল প্রশ্ন, কোনো রকম কোনো রাগ ঢাক কিছু নেই। তো আসল পরিষ্কার যে 5000 টাকা, সুদের হার 8%, সময়টা 3 বছর বলেই দেওয়া আছে, আর সুদের যেহেতু সুদের পর্ব কিছু দেওয়া নেই, অতএব আমরা এই সূত্রটাই বসাবো। তাহলে a সমান হচ্ছে এটা, এখানে শুধু মানগুলো আমরা বসিয়ে দেব। আমাদের সমূল চক্রবৃদ্ধি মানে a বের করতে হবে, আসলটা হচ্ছে 5000 টাকা, 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার n মানে হচ্ছে 3, ঠিক আছে। তাহলে এটা 5000, এইটা আমরা যোগ করলে পাবো, দেখো 100 এখানে আসবে, তাহলে 100 এর সঙ্গে 8 যোগ হয়ে হবে 108/100 হোল টু দি পাওয়ার 3, তার মানে 5000 গণিত 108/100 গণিত 108/100 গণিত 108/100 হলো। এখানে দুটো শূন্য আমরা কাটতে পাচ্ছি, আরো একটা শূন্য কাটতে পাচ্ছি। একটা কথা, মাঝখান থেকে শূন্য কাটা যায় না, কিন্তু এটা আমি দেখেছি কেউ কেউ করে ফেলো, কিন্তু এটা কখনোই করবে না। সাইড একদম শেষে শূন্য কাটবে, মাঝখান থেকে কোনো শূন্য, এটার সঙ্গে এটা যদি কেটে দাও তাহলে কিন্তু পরিষ্কার ভুল হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি আর কাটাকাটি না করো, যদি একটু কাটাকাটি হবে, আমি বলছি এখানে না কাটাকাটি করে গুণ করে নেওয়াই সুবিধা, কারণ হচ্ছে কাটাকাটি করলে তো আবার ভাগটাও করতে হবে, যেহেতু এগুলো সব 100 মানে শূন্য শূন্য দিয়ে আছে, অতএব ভাগটা আর আমরা করতে হবে না যদি এখানে আমরা গুণটা করে নিই। তো 108 কে 108 দিয়ে গুণ,
বলছি এই 108 কে 108 দিয়ে গুণ, এইখানকার জন্য একটা সহজ ব্যাপার এটা মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। 108 কে 108 দিয়ে গুণ করতে হলে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে 108 কে 108 দিয়ে কিরকম সহজে গুণ করা যায়, এটা একটা ট্রিক শিখে রাখতে পারো। 108 কে 108 দিয়ে গুণ করলে 108 আর 8, 108 আর 8 হচ্ছে 116, আর 8 8 64, এটা পাশে নামিয়ে দিলে কিন্তু গুণ হয়ে যায়। এটা কিন্তু ট্রিক, কোনো পদ্ধতি নয়, কিন্তু কোনো গাণিতিক পদ্ধতি নয়, এটা একটা ট্রিক। এইভাবে আমরা 101 থেকে 120 পর্যন্ত গুণগুলো মুখে মুখে করতে পারবো। যেটা হচ্ছে 108 কে 108 দিয়ে গুণ করলে হচ্ছে 116, পাশে 64, মানে 8 8 64 নামিয়ে দিলেই হবে। একে আবার একে 108 দিয়ে গুণ করতে হবে, 108 আর 108 এ গুণ করলাম, আর দেখো রয়েছে 5 আর 108, তাহলে 5 আর 108 এ গুণ করে আমরা পাচ্ছি দেখো 540, তাহলে 540 আর এটার সঙ্গে পরস্পর আবার গুণ, তো গুণ করে আমরা পাচ্ছি এইটা পাচ্ছি। তাহলে এবার আমাদের কি করতে হবে, এখানে 100 আছে, এখানে 10 আছে, মানে মোট দেখো শূন্য আছে 1টা 2টো 3টে। এইটা বলছিলাম কেন আমরা এই কাটাকাটিটা শেষ পর্যন্ত করলাম না, কারণ হচ্ছে এই ভাগটা আমাদের আর করতে হয় না, এখানে দুটো একটা 3টে, তাহলে এখান থেকে 1টা 2টো 3টের পরে যদি দশমিক বসিয়ে দিই তাহলেই আমাদের ভাগটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পাচ্ছি দেখো 6298 6298.56 টাকা। এটা কি বেরোলো, এ মানে কি, সমূল চক্রবৃদ্ধি বা সুদে আসলে। তাহলে এদের আমাদের কি বের করতে বলেছে, সুদ বের করতে বলেছে কিনা আরেকবার চেক করে নেব, বইটা পড়ে নাও। বলেছে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত, অতএব 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে এটা। এই উত্তরটা নিশ্চয়ই লিখতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো 3-এর অঙ্কটা একই অঙ্ক, বারবার করে দিচ্ছি, পরের অঙ্কগুলো আমি দেখবো যেগুলো একই রকমের অঙ্ক আছে সেগুলো আর করে দেবো না, তোমরা নিজেরাই করতে পারবে, কারণ তোমরা নিশ্চয়ই এত করে শিখে গেছো। তবুও আমি 3-এরটা আরেকবার করছি, দেখে নাও। তো এখানেও দেখো খুব পরিষ্কার করে দেওয়া আছে আসল, বইটা আগে প্রথমে পড়ে নেবে ভালো করে, তাহলেই বুঝতে পারবে। আসল হচ্ছে 2000 টাকা, চক্রবৃদ্ধি সুদের হারটা বলে দিয়েছে 6%, আর 2 বছরের জন্য ধার নিয়েছে, দিয়ে বলেছে 2 বছরের পর কত টাকা সুদ দিতে হবে। প্রশ্নটা কিন্তু লক্ষ্য রাখবে, কত টাকা সুদ দিতে হবে, তো সুদ বের করতে বলেছে। আমি প্রথমেই বলে রেখেছিলাম যে চক্রবৃদ্ধি সুদে সরাসরি সুদ বের করা যায় না, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, আসলটাই প্রথম, সুদে আসলে বা সমূল চক্রবৃদ্ধি প্রথম আমরা বের করতে পারবো। তাহলে আমাদের তো একটাই সূত্র আছে, a ইকুয়াল টু হচ্ছে p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, এই সূত্র থেকেই প্রথমে আমরা a মানে সমূল চক্রবৃদ্ধিটা বের করব। তাহলে মানগুলো বসিয়ে দেব, এটা হচ্ছে 2000 ইনটু 1 প্লাস 6 বাই 100 হোল টু দি পাওয়ার n, তাহলে 2000 ইনটু 100, 1 দিয়ে গুণ করলে এটা 100 প্লাস 6, তাহলে 100 প্লাস 6 মানে উপরে হবে 106 বাই, সরি এটা হচ্ছে 2 বছরের জন্য, 106 বাই 100 হোল স্কয়ার, তার মানে হচ্ছে 2000, এটা স্কয়ার আছে মানে 106 বাই 100টা লিখবো আমরা দুবার, 106 বাই 100 গণিত 106 বাই 100। শূন্য দেখো দুটো কাটছে, এখানে একটা কাটছে, এইখানে শূন্য আর একটা থেকে গেল, মাঝখান থেকে তো কাটা যায় না বলেছি, এটা আমরা আর কাটবো না, ঠিক আছে। যদি না কাটি তাহলে 106 কে 106 দিয়ে আমরা গুণ করব। একটু আগে বলেছি খুব সহজ এই গুণগুলো করতে পারি আমরা, 106 আর 6, 106 প্লাস 6 মানে হচ্ছে 112, পাশে হচ্ছে 36, বাস গুণ হয়ে গেল 112 36, তাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে একে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে হবে 224 72, ঠিক আছে। এবার 10 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ মানে একটু আগে বললাম 1000 দিয়ে ভাগ মানে 3টের পর শূন্য দশমিক, তো 100 দিয়ে ভাগ মানে 100 তে দুটো শূন্য থাকে সেজন্য দুটোর পর দশমিক, এখানে শুধু 10 দিয়ে ভাগ, 10 এর তো একটাই শূন্য আছে, তাহলে একটার পর শূন্য বসালে আমরা পাচ্ছি 2247.2। এই 0.2 না দিয়ে, যেহেতু এটা টাকা পয়সার অঙ্ক, সবসময় দশমিকের পর আর একটা বাড়তি ঘর করে দিতে হয়, তো সংখ্যা না থাকলে শূন্য দিয়ে বাড়িয়ে দিতে হয়, ঠিক আছে। তাহলে এই টাকাটা হলো সমূল চক্রবৃদ্ধি, কিন্তু প্রশ্নটা পড়বে কিন্তু এখানে উত্তরটা ছেড়ে দেবে না কখনোই, এটা সমূল চক্রবৃদ্ধি। কিন্তু প্রশ্নটা আরেকবার করো, বলেছে 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন, তো কত টাকা চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্রবৃদ্ধি নয়, এটা আমরা পেয়েছি যেটা সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসলে পেয়েছি। তাহলে সুদ বের করতে আমরা
সরল সুদের ক্ষেত্রেও দেখেছিলাম সমূল চক্রবৃদ্ধি মানে সুদে আসল থেকে যদি সুদ বের করতে হয়, অতএব চক্রবৃদ্ধি সুদ সমান হচ্ছে a মাইনাস p, মানে সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিয়ে। এটা সরল সুদেও যা এখানেও তাই, নিয়মগুলো তো সব জায়গাতে একই। তাহলে 2247.20, এখান থেকে বাদ যাবে আসলটা, আসল হচ্ছে 2000 টাকা, তাহলে এখান থেকে 2000 টাকা বাদ দিয়ে দাও, মানে বিয়োগ করে দাও। তাহলে এখানে যদি 2000 বিয়োগ করতে হয়, ঠিক করে নামিয়ে দেখো কিভাবে নামাতে হয়। এখানে 2000 বিয়োগ করতে গেলে কোথায় নামাতে হবে? এই দশমিকের এই দিকে, কারণ এর তো দশমিক আছে, এর দশমিকটা সবসময় জানবে ডান দিকে আছে, কোন সংখ্যার দশমিক নেই মানে তার শেষে আছে, এই শেষে আছে। তাহলে এর শেষের দশমিকটা দশমিকের সোজাসুজি নামাতে গেলে আমাদের এটা নামাতে হবে 2000, তারপরে দশমিকের পর দুটো শূন্য দিয়ে আমরা ঘর তৈরি করে দিতে পারি। তাহলে এটা বিয়োগ করলে কত পাচ্ছি আমরা? 247.20। তাহলে এটা সমান হচ্ছে 247.20 টাকা হলো। তাহলে এই টাকাটাই আমরা চক্রবৃদ্ধি সুদ হিসেবে পাবো, ঠিক আছে। তারপরে 4-এর যে অঙ্কটা রয়েছে সেটা নিজে করবে একদম 3-এর মতো করে, শুধু 3-এরটা 2 বছরের জায়গায় এটাতে 3 বছরের অঙ্ক, মানে n এর জায়গায় 3 বসাবে। তারপরে যেভাবে একদম 3-এর মতো করে সরল সুদ সবৃদ্ধি মূল একবারে বেরোবে, সমূল চক্রবৃদ্ধি বের করার পর বিয়োগ করে সুদটা বের করতে হবে। তারপরে দেখো 5-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই প্রশ্নমালার মধ্যে একটাই অঙ্ক আছে, ভগ্নাংশ সময় দেওয়া আছে, মানে 2.1 বছর, কিন্তু এটা পর্বটা কিন্তু 1 বছর, যেহেতু পর্ব বলে দেওয়া নেই, পর্ব বলে না দেওয়া থাকলে পর্ব আমাদের 1 বছর ধরতে হবে। তাহলে পর্ব যদি 1 বছর হয় আর মাঝখানে সময়টা যদি ফ্র্যাকশন হয়ে যায়, তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব সেটা দেখো। তখন আমাদের যেটা করতে হবে, যেহেতু এটা পর্ব 1 বছর, 1 বছর না হলে তো সুদটা আসলের সঙ্গে যোগ হবে না, তাহলে 1 বছরের আগেই মাঝখানে যদি আমাদের টাকা বের করে নিতে হয়, তাহলে আমরা সুদটাকে কিভাবে হিসেব করব। তখন এই সময়টাকে এইভাবে ভাগ করতে হয়, 2 বছর আর এটা হাফ বছর, মানে 6 মাস। তাহলে 2 বছরটার জন্য আমাদের চক্রবৃদ্ধি সুদের নিয়মে করব, আর এই হাফ বছরটার জন্য আমরা সরল সুদের নিয়মে করব। আবার বলছি, চক্রবৃদ্ধি সুদ কিন্তু সরল সুদেরই একটা রূপান্তর। আমরা যদি পরপর কয়েকটা সরল সুদকে পরপর যুক্ত করে করে দিয়ে যাই, মানে আসলের সঙ্গে সুদ বের করার পর সুদটাকে আসলের সঙ্গে যোগ করে সেটাকে আসল ধরে আবার সুদ বের করলাম, তাহলেই সেটা চক্রবৃদ্ধি সুদ হয়ে যায়। তো এই ক্ষেত্রে অঙ্কটাকে তাহলে আমরা সময়টা প্রথমে 2 বছর নেব। তাহলে সূত্রটা হচ্ছে a সমান p * 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তো এখানে p হচ্ছে 80,000, 1 প্লাস r মানে হচ্ছে 5/100 হোল টু দি পাওয়ার 2। সময়টা আমরা 2 বছর নিলাম, ঠিক আছে। সময় যদি এটা 2 বছর হয়, সময় 2 বছর হলে, তো সময় যদি 2 বছর হয় তাহলে সেই 2 বছরের জন্য আমরা সুদটাকে সবৃদ্ধি মূলটাকে বের করতে পারবো, সমূল চক্রবৃদ্ধি। দেখো এখানে 100, এখানে গুণ হবে, তাহলে 100 + 5, তাহলে 105/100 এর হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা জানি দুবার লিখতে হবে, তাহলে 80,000 গণিত 105/100 গণিত 105/100, একটা দুটো শূন্য, এর দুটো শূন্য এখানে কেটে গেল, ঠিক আছে। 105 কে 105 দিয়ে গুণ, 105 আর 105 এ গুণ করলে আমরা কি করে গুণ করব বলেছি, 105 + 5, তাহলে কত হচ্ছে 110, আর 5 × 5 = 25, তাহলে 110, 25 এটার গুণফল হবে, ঠিক আছে। তো তাকে গুণ করতে হবে 8 দিয়ে, এটাকে 8 দিয়ে গুণ, তাহলে এটাকে যদি 8 দিয়ে গুণ করা হয় 5 × 8 = 40। সবসময় তোমরাও এই গুণগুলো কিন্তু পাশে করবে, শুধু দেখে দেখে বসিয়ে দেবে না, গুণগুলো পাশে করবে, নিজে করবে, গুণগুলো নিজে করবে, দেখে দেখে লিখবে না গুণগুলো, ঠিক আছে। গুণগুলো নিজে করবে, তাহলেই দেখবে ঠিক ভালো শিখতে পারবে। 5 × 8 = 40, 8 × 2 = 16, 16 আর 4 এ 20, শূন্য 2 নেমে গেল, 8 × 8, 8 × 8, তাহলে এই টাকাটা আমরা এখানে পাচ্ছি 88200 টাকা। এটা কি হলো, সমূল চক্রবৃদ্ধি।
2 বছর পরে হলো, কিন্তু সময়টা আমাদের ছিল 2.5 বছর, তাহলে এখনো তো হাফ বছর আছে সময়টা। এই হাফ বছরে কি করব বলেছি, একটু আগে বললাম, হাফ বছরে আমরা সরল সুদ বের করে দেব। তাহলে আমরা যে টাকাটা পেলাম এই 88,200 টাকা, এই টাকাটাকে আসল ধরে আমরা আর একবার এই হাফ বছরের সুদটাকে আমরা বের করে দেব। তাহলে হাফ বছরের সুদ হবে কত, এটা কিন্তু পি আর টি বাই 100 এই ফর্মুলাতে হবে। তাহলে হাফ বছরের ক্ষেত্রে সুদটা হবে পি মানে এইটা 88,200, এটাকে পি ধরতে হবে। আরটা একই আছে 5%, আর টিটা হচ্ছে হাফ বছর, হাফের আমরা জানি 1 কে উপরে দেব আর নিচেতে 2 দেব, আর 100টা নিচেতে আছে। ঠিক আছে, এখানেও দুটো শূন্য কেটে যাচ্ছে, 2 দিয়ে এটা কাটলে হবে 4 4 1, আর একে যদি আমরা 5 দিয়ে গুণ করে নিই তাহলে পাবো কত পাচ্ছি, 5 একে 5, 5 4 20, 5 4 20 21 22, তাহলে 2,205 টাকা আমরা সুদ পাবো এই হাফ বছরের। ঠিক আছে, এই হাফ বছরের এটা কিন্তু সুদ, কারণ চক্রবৃদ্ধিতে সুদ বেরোয়, যে সরল সুদের ক্ষেত্রে সুদ পাওয়া যায়, সবৃদ্ধি মূল পাওয়া যায় না। তো এরপর দেখো প্রশ্নটা করো একবার, 2.1 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। আমাদের কিন্তু বের করতে বলেছে সমূল চক্রবৃদ্ধি, তাহলে এটা ছিল, তার সঙ্গে এটা সুদ যোগ হবে, এটা আসল ছিল, এর সঙ্গে এটা বৃদ্ধি হচ্ছে, সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি মানে সুদে আসলে, এখানে আসল ধরেছিলাম আমরা এটা 88,200 টাকা, এর সঙ্গে যোগ হচ্ছে 2,205 টাকা, 2,205 টাকা। তাহলে 5, এটা যোগ হচ্ছে 5 0 2 2 4 0 9, তাহলে এই টাকাটাই হবে সমূল চক্রবৃদ্ধি, এটাই উত্তর। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইল, আমরা পরের ভিডিওতে পরের অঙ্কগুলো দেখে নেব। ঠিক আছে, তা মনে থাকে যেন এই অঙ্কগুলো কিন্তু আগে ভালো করে নিজে বুঝে করে নেবে, তারপরে পরের অঙ্কগুলো করবে।